আজকের ক্লোজ আপ অনুষ্ঠানে আপনাদের সামনে এসেছেন বিখ্যাত অভিনেতা দিলীপ রায়। শুধু অভিনয় নয়, চলচ্চিত্র পরিচালনাতেও তিনি একটা বিশিষ্ট স্থানের অধিকারী। তার পরিচয় নতুন করে দিতে যা বাহুল্য। আসুন আমরা সরাসরি আজকের ক্লোজ আপ অনুষ্ঠানে তার সঙ্গে কথা বলা শুরু করি। নমস্কার দিলীপ দা। নমস্কার। নমস্কার। আমরা প্রথমেই একটা প্রথাগতভাবে একটা আলোচনার মধ্যেই ঢুকি। সেটা হচ্ছে যে আমরা অনেকেই আজকে জানি না, অনেকে যে আপনি হয়তো যে প্রত্যেকে যে যে বিশিষ্ট মানুষ যারা তারা নিজের ক্ষেত্রে কাজ শুরু করেছেন তার একটা শুরু থাকে আর কি। আমি সেটা জানতে চাই যে শুরুর ঘটনাটা আপনি কিভাবে অভিনয়ের সঙ্গে যুক্ত হলেন? অভিনয় যুক্ত হলাম কিভাবে, মানে এটা অতীতে অনেকবার অনেককে বলেছি, আবার বলছি। সে তখন আমি খড়গপুর আইআইটিতে চাকরি করতাম। আইআইটিতে চাকরি করাকালীন সেখানে সবে তখন আইআইটি হচ্ছে আর কি। সেটা কোন সাল? 50-এর কোনো একটা দশকে, 51-52। তো তখন আইআইটি সবে শুরু হচ্ছে, সেই মুখে ওখানে সেটাই আইআইটিতে প্রথম নাটক যারা কর্মচারী ছিলেন তারা অভিনয় করছেন আর কি। কি নাটক? মহারাজ নন্দকুমার। মহারাজ নন্দকুমারে আমি মীর কাসেম করছিলাম। তখন ডিরেক্টর ছিলেন ওখানে ডক্টর জ্ঞান ঘোষ। তো অভিনয় যত সময় আরম্ভ হলো, আমি মীর কাসেম করছিলাম নন্দকুমারে। নন্দকুমারে মীর কাসেমের একটা সিনে, সেটাই লাস্ট সিন আর কি। মীর কাসেমের একটা সিনে একটা জায়গা ছিল যে আমার কোথায় সেই হারিয়ে যাওয়া পাঞ্জা, সেই স্বাধীন বাংলার শেষ পাঞ্জা, সেটা দিন জগৎ শেঠ ইত্যাদি বিখ্যাত ডায়লগ। বিখ্যাত ডায়লগ এবং খুব নাটকীয় মুহূর্ত। সেই সময় যিনি দায়িত্বে ছিলেন আর কি, অবনীবাবু, কার্টুনের দায়িত্ব, পর্দা ফেলার দায়িত্ব, ফেলা তোলা, তিনি অসতর্কভাবে, তার মুখে একটা বাঁশি ছিল, তিনি সেইভাবে শিখিয়েছিলেন তার যারা লোকেরা আর কি, যারা তুলবেন ফেলবে তাদের, যে একটা বাঁশি বাজলে, একটা ফু বাজলে পর্দা ফেলবে আর দুটোতে তুলবে। অসতর্কভাবে একটা ফু বেরিয়ে যায় এবং মাঝপথে, সিনের মাঝপথে পর্দাটা নেমে যায়। সেই যে একটা হুলস্থুল কাণ্ড হয়। আপনার অভিনয় প্রতিবাস প্রথম দিনের মতো কিছুটা চাপা পড়ে আর কি। সেই চাপা পড়ার পরে ডক্টর ঘোষ, এই আমাদের সহশিল্পী যারা ছিলেন তারা অবনীবাবুকে প্রায় মারে আর কি। অবনীবাবু বাঙাল, আমি, আমার কোনো দোষ নেই, দেখেন না আমার, আমি তো বুঝি নেই, হঠাৎ এই নাটক অভিনয় দেখতে দেখতে ফু বেরিয়ে গেছে, এইসব হলো। তারপরে ডক্টর ঘোষ এলেন, ডক্টর জ্ঞান ঘোষ এসে ভেতরে, আমার জয়বাবু তার পেয়েছিলেন, তোরা সব ভেতরে এসে বললেন যে ঠিক আছে, আজকে যা হয়েছে, আজকে নাটকটা হোক, কালকে আবার তোমরা অভিনয় করো, যা খরচা লাগবে সেটা তোমাদের ভাবতে হবে না, সেটা ব্যবস্থা হবে। পর্দা পরে ভালোই হয়েছিল। পর্দা পরে ভালো হয়েছে। 2 রাত্রির অভিনয় হলো এবং সেই অভিনয় হওয়ার পরে সেইখান থেকে আমার মোড় ঘুরলো আর কি। আমার জামাইবাবুকে ডক্টর ঘোষ বললেন যে দিলীপের কিন্তু এই জায়গা, এই কাজকর্ম দিলীপের নয়, দিলীপের জায়গা কিন্তু অভিনয়ের জায়গা। তুমি এখানে আটকে রাখা মানে ওর ভেতরে নর্মাল যে অভিনয় করার যে এটা আছে, সেটাই নষ্ট করছো তুমি। হ্যাঁ, সেটাই আপনার প্রাথমিক অনুপ্রেরণা বলা যেতে পারে। অনুপ্রেরণা। এবং তিনি আমাকে ছুটির ব্যবস্থা করে দিয়ে কলকাতায় পাঠালেন এবং ছুটি নিয়ে আমি কলকাতায় এলাম এবং খানিকটা যোগাযোগই হয়ে গেল আর কি। আমার শেষদার তখন যুক্ত আর কি চলচ্চিত্রের সঙ্গে প্রোডাকশন ম্যানেজার হিসেবে, এবং তার পরিচিত এক ভদ্রলোক সুনীল গাঙ্গুলি নাম, লেখক সুনীল গাঙ্গুলি নয়, তিনি একটা ছবি করছিলেন সতী বেহুলা, সেই ছবিতে আমাকে লক্ষিন্দর ভূমিকে কাস্ট করলেন। এটা আমি কলকাতায় আসার ধরো মাস 2 থেকে 3 মধ্যেই হয়ে গেল। না, আপনি প্রথম ছবিতে যে এত বড় চরিত্রে একটা অভিনয় করলেন, তো আপনার নার্ভাস লাগেনি? না, নার্ভাস তো এখনো জাগে, নার্ভাস আমি এখনো হই, সত্যি হই। আর উৎপল দা একটা কথা বলেছিলেন, যে নার্ভাস না হয় সে কিন্তু জানবি তার দিন শেষ।
অবশ্য আমি সেইটা শুনে নার্ভাস হই তা না, আমার নর্মালি নার্ভাসনেস এখন এই যে আমার কথা বলছি আমি একটু একেবারে স্বাভাবিক বললে মিথ্যে কথা বলবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে তো নার্ভাস এখনো হই আমি। আচ্ছা, আপনি তো এই প্রথম অভিনয় করলেন, এখানে এসে সিনেমায় অভিনয় করলেন, তো তখনই কি আপনি সিদ্ধান্ত নিলেন যে আপনি অভিনয়ে থাকবেন? এলাম, পেলাম, নাচলে ভাবলাম এইভাবেই পেতে থাকবো, কিন্তু এটা তো তারপর একটা দুটো এরকম পেলামও। কিন্তু এটা তো বিরাট একটা ঝুঁকি ছিল নাকি, যে একটা নিশ্চিন্ত চাকরি ছেড়ে? নিশ্চয়, ঝুঁকি না নিলে কোনো কাজ হয় না, ঝুঁকি তোমায় নিতে হবে। না, আপনি কি মনে করেন যে আপনি সেদিন এই ঝুঁকি নিয়েছিলেন বলেই এতখানি অবশ্যই মনে করি, অবশ্যই মনে করি। হ্যাঁ, আরেকটা ব্যাপার যেটা এটা মানে আপনার শুরু থেকে জানতে চাইলাম, কিন্তু আমার মনে হয় যে এখন যারা অনেকে অভিনয় করেন, হয়তো তারা একটা চাকরি করছেন আবার অভিনয় করছেন, এরকম বহু ক্ষেত্রেই দেখা যায়। তাহলে কি আপনি মনে করেন যে তাদের ক্ষেত্রে একটা সফলতা পাওয়াটা অনেক কষ্টের বা অনেক দূরের ব্যাপার হয়ে যাবে? আমার তো মনে হয় তাই, কারণ আবার উৎপলদাকে টানতে হয়। উৎপলদা একটা কথা বলতেন, তুমি একটা নৌকোয় পা রাখো। যদিও উৎপলদার এতে গ্রুপে আমি অভিনয় করিনি, কিন্তু উৎপলদার সঙ্গে আমার যখন কথা হয়েছে তখনই বলেছেন যে একটা নৌকায় পা রাখো, তুমি অভিনয় করলে অভিনয় করো, পুরোপুরি অভিনয় করো, ফুল টাইম। আর যদি চাকরি করো তাহলে চাকরি করো, কারণ চাকরি অভিনয় দুটো হয় না। আপনার এই ঝুঁকি ব্যাপারটা আশা করি মানে এই নতুন প্রজন্মকে অনেক সাহস দেবে। এটা প্রথমেই শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার কিন্তু আমরা জানতে পারলাম। আচ্ছা দিদি, তার আগে বলি যে আপনার তারও আগের একটুখানি জানতে চাই যে আপনি তো ধরুন পরবর্তীকালে কলকাতায় পুরো চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িয়ে পড়লেন, কিন্তু আমরা যতদূর জানি, আমি যতদূর জানি যে আপনি তার আগে পর্যন্ত কিন্তু কলকাতার বাসিন্দা ছিলেন না। তার আগে আপনার জন্ম বা ইত্যাদি একটুখানি জানতে চাই। আমি বলি, সেটা আমি জন্মেছি একেবারে ঠিকুজি গোষ্ঠী বলছি, 1931 সাল। এবার হিসেব করতে সুবিধা হবে। 1931 সাল 17 ডিসেম্বর আমি পৃথিবীর আলো দেখেছি। জায়গাটা হচ্ছে চট্টগ্রাম, চাটগা, বাঙাল। আমার দেশ ফরিদপুর। বাবা তখন ওখানে পোস্টেড, ওখানে ছিলেন। বাবা এক্সাইজ ইন্সপেক্টর ছিলেন। ওখান থেকে ট্রান্সফার হলেন কলকাতায় চলে এলাম। কলকাতায় এসে বাবা রিটায়ার করলেন। রিটায়ারমেন্টের পর বাবাকে তখন 30-এর দশক, মানে ইংরেজ আমল, বাবাকে দেওয়া হলো একটা আবগারি দোকান, গাঁজা, আফিম, ভাঙ, মানে সিদ্ধি যেটাকে বলা হয়। তো সেই সিদ্ধি গাঁজা আফিমের দোকান নিয়ে আমরা চলে গেলাম নিয়ামতপুর, যেটা আসানসোল আর কুলটির মাঝখানে একটা জায়গা। ওখান থেকে ডিসেম্বর যেতে হয়, রূপনারায়ণপুর যেতে হয় ইত্যাদি, নিয়ামতপুর থেকে। সেইখানে আমি আমার আপনার বাল্যকালটা ওখানে কেটেছে? বাল্যকাল, কলেজ, যৌবনের খানিকটা কলেজের মুখ, আর কলেজে অনেক দূর যাওয়ার যায়নি কলেজে। তারপর খড়গপুর। আমি খুব ভালো ছাত্র ছিলাম, খুব বখাটে ছেলে ছিল। সেটা ভালোই হয়েছে। তো আমি বলছি যে এই যে প্রথম আপনি অভিনয় করলেন লক্ষিন্দরের ভূমিকায়, তারপরে এখন নিশ্চয়ই সেগুলো খুব যে আপনাকে মনে তৃপ্তি দিত বা ইত্যাদি ব্যাপার তো যে ধরনের ছবির এ ছিল। আপনি পরে অনেক বড় পরিচালকের ছবিতে কাজ করেছেন। আপনি কোন ছবিতে প্রথম কাজ করে মনের আনন্দ পেলেন, যে আপনার মনে হলো যে? সেটা হচ্ছে তপন সিংহ মহাশয়ের লৌহ কপাট। লৌহ কপাটে একটা ছোট্ট রোল করেছিলাম, একটি রাজবন্দির চরিত্র, মানে একটা দিনের কাজ, একটা দিনের একটা অংশ আর কি, পুরো 8 ঘন্টা নয়। সেই কাজটা করে কিন্তু আমি তৃপ্ত হয়েছিলাম। মানে তপনদার কাজের ধারাতে এবং তপনদার চার্মিং পার্সোনালিটি, যেটাকে ইংরেজিতে বলে, বাংলার প্রতিশব্দটা এক্ষুনি পাচ্ছি না আমি খুঁজে, তাতে ওইটাতে আমি তৃপ্ত হয়েছিলাম, এইটুকু বলতে পারি, এবং কাজ করার আনন্দ পেয়েছিলাম। আচ্ছা, আপনি যে যারা সিনেমাটাকে বোঝেন, মাধ্যমটাকে বোঝেন, এই ধরনের যারা বিখ্যাত পরিচালক, তাদের কার কার সঙ্গে আপনি কাজ করেছেন এবং করে আনন্দ পেয়েছেন? আমি কাজ করেছি তপনদার সঙ্গে বেশ কয়েকটা ছবি, ছোট বড় মিলে অনেক কয়েকটা ছবি।
আর মৃণালদার সঙ্গে করেছি, তরুণ মজুমদার সঙ্গে করেছি। আচ্ছা, একটা কথা, আপনি সত্যজিৎ বাবুর সঙ্গে কোনো কাজ করেননি? না। আচ্ছা, সত্যজিৎ রায়ের ছবিতে একটা ব্যাপার কিন্তু প্রথম আমরা দেখে এসেছি, ধরুন সৌমিত্র চট্টোপাধ্যায় থেকে প্রদীপ মুখার্জি, তারা কিন্তু প্রত্যেকেই নিজেরা গিয়ে অ্যাপ্রোচ করেছেন এবং মোটামুটি প্রত্যেকেই ভালো ভালো চরিত্রে সুযোগ পেয়েছেন। আপনি কেন সত্যজিৎ রায়ের কাছে কখনো যাননি? না, আমি বরং এরকম শুনিনি। আমি শুনেছি যে মানিকদা যখন চিত্রনাট্য করেন, চরিত্রগুলোকে ছবি আঁকেন খাতার বাঁ দিকে ছবি আঁকেন, সেই ছবি মিলিয়ে তিনি শিল্পী নির্বাচন করেন। তো কাজেই আমার এটা আমি শুনেছি বহু লোকের মুখ থেকে যারা ওর সঙ্গে অভিনয় করেছেন। হ্যাঁ, এরকম ঘটেছে, কিন্তু আমরা এটাও তো এতদিন জেনে গেছি সৌমিত্র চট্টোপাধ্যায় নিজেই গিয়েছিলেন এবং বহু অভিনেতা নিজেরা গেছেন, নিজেরা গিয়ে আবেদন করেছেন এবং পরবর্তীকালে হয়তো সুযোগ পেয়েছেন। আমার কি জানো অলোক, আমি কিন্তু কখনো কারোর কাছে যাইনি। এই যে তপনদার সঙ্গে কাজ করেছি, তপনদার কাছে আমি যাইনি, মৃণালদার কাছেও যাইনি, তরুণবাবুর কাছেও যাইনি। এরা যখন মনে হয়েছে আমাকে ডেকেছেন। আমার এই চরিত্রে একটা খামতি, এটা না খামতি না, তার মানে এটা আপনার একটা গুরুত্বপূর্ণ দিক যে আপনি মনে করেন যে আপনার যদি গুণ থাকে তাহলে যিনি পরিচালনা করছেন তিনি নিজেই আপনার কাছে আসবেন। এটা তো অবশ্যই মনে করি। আচ্ছা, আপনি দিলীপ মোটামুটি কতগুলো ছবিতে অভিনয় করেছেন? আমার হিসেব বলতে পারি, আমি সঠিক করে আমি হিসেব রাখি না, আমার মনে হয় 200 বোধহয় পার হয়ে গেছে। আচ্ছা, আর একটা ব্যাপার যেটা মনে হয়েছে যে আপনি তো ছবি পরিচালনা করেছেন, অন্তত 6টা ছবি আপনি পরিচালনা করেছেন বলে আমরা জানি। তো এখন পরিচালনা করতে করতে অন্যের ছবিতে অভিনয় করেছেন, তো তখন কি এরকম কখনো কোনো অসুবিধা বোধ করেছেন বা কোনো কি সংঘর্ষ হয়েছে, যাকে বলে যে আপনি পরিচালক বলেন না এটা এইভাবে হয় না, এরকম কখনো বলেছেন যে এটা এইভাবে করুন, নিজে কখনো বলেছেন? না, সেটা আগেও মানে পরিচালক হওয়ার আগেও বলেছি, পরেও বলেছি, তবে পরের দিকে কম বলতাম। তার কারণ পরের দিকে হতো কি, নিজের মনেই মনে হতো যে এটা বললে বোধহয় উনি ভাববেন যে আমি পরিচালক বলে এগুলো আমাকে শেখাচ্ছেন, চাপিয়ে দিচ্ছেন। অল্পকে বলতে চাইতাম না, তবে সংঘাত কখনো হয়নি, সংঘর্ষ কখনো হয়নি। ঠিক আছে দিদা, আপনি প্রথম যে ছবিটা পরিচালনা করলেন সেটা তো শরৎচন্দ্রের দেবদাস। ঠিক আছে, তো এইটা নিয়ে আমার একটা প্রশ্ন বারবারই মনে হয়েছে যে আপনি অভিনয় জীবনের শুরুতে একটা চাকরি ছেড়ে দিয়ে যে ঝুঁকিটা নিয়েছিলেন, কিন্তু পরিচালনা করতে এসে আপনি একটা বহু পঠিত উপন্যাস এবং আগে চলচ্চিত্রায়িত হওয়া একটা উপন্যাসকে কেন বেছে নিলেন? এটা কি মানে ঝুঁকি এড়াবার চেষ্টা? ওখানে ঝুঁকি নিয়েছি। কিভাবে সেটা ঝুঁকি নিয়েছি? তার কারণ সেটা আমার দেবদাস জেনকে মহরত হয়, বিকাশ দা বেঁচে, বিকাশ রায়। বিকাশ দাকে তখন আমরা বাবা বলতাম। আর ঘটনা তোমাকে বলি, এই দূরদর্শনের এই ঘরে কিনা আমি বলতে পারবো না, বিকাশ দার ঠিক আমি যে ভূমিকায়, মানে আর তুমি যে ভূমিকায়, আমি সেই ভূমিকায় আমি ইন্টারভিউ নিচ্ছি বিকাশ দার। আর যে কারণে অনেকে জানেন যে দিলীপ রায়ের বাবার নাম হচ্ছে বিকাশ রায়। আমরা ডাকতাম বিকাশ দাকে বাবা বলে। আমি অনুপ কুমার রায় মিলে গিয়েছিল আর কি। আমি অনুপ কুমার সৌমিত্র। তো বিকাশ দা আমার দেবদাসের মহরতে বলেছিলেন যে আমি জানি না দিলীপ রায় কেন এটা করছেন, কারণ দেবদাস প্রমথেশ বড়ুয়া যা করে গেছেন তারপর আরো কারো করা উচিত নয়। দেবদাস যখন মারা যায় তখন এক বুড়ি কাঁদছিল। প্রথমে তার বডিটা নিয়ে যখন যাওয়া হয় তখন জিজ্ঞেস করেছে কে মারা গেছে, তখন বুড়িকে বলা হয় যে প্রমথেশ বড়ুয়া। বুঝতে পারে না কে প্রমথেশ বড়ুয়া, হ্যাঁ গো কে প্রমথেশ বড়ুয়া কে, বলে ওই যে দেবদাস সে মারা গেছে। এই বুড়ির মুখটা কেমন হয়ে যায়, বিকাশদা বলছেন বুড়ির মুখটা কেমন হয়ে গেল এবং বুড়ি হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন, আর দেবদাস নেই। তো সেই দেবদাসকে কেন দিলীপ করছে আমি জানি না। এটা বিকাশ বাবু বলেছিলেন? বিকাশদা বলেছিলেন। এটা দিলীপের দুঃসাহস।
রজনী ঝুরিবে বালি ভাই গহন রজনী রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিরোহী কুকে গাহিবে নিপসখী যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিরোহী কুকে গাহিবে নিপসখী যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে দেবদাস এবং দর্পচূর্ণ করার পরেই আপনি একদম একেবারে অন্য মেরুর একটা গল্প বেছে নিয়েছিলেন, গরম ভাত অথবা নিছক ভূতের গল্প। এটাকে আমার বরং ঝুঁকি বলে মনে হয়েছিল। আপনি এরকম হঠাৎ শরৎচন্দ্র থেকে কিভাবে এই গরম ভাতে চলে এলেন? এটা কোন ভাবনা চিন্তা থেকে এলেন? আমার মনে হয়েছে জানো তো, আমার চলচ্চিত্র মানুষের শুধু বিনোদন নয়, বিনোদনের সঙ্গে সঙ্গে কিছু শিক্ষারও ব্যাপার আছে, কিছু বোঝারও ব্যাপার আছে, মানুষের কিছু জানারও ব্যাপার আছে, মানুষকে ঠিক পথে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। এবং সেই কারণে আমি গরম ভাত এবং নীলকণ্ঠ এই দুটো ছবি প্রযোজনার ক্ষেত্রে আমি অন্য কারো সাহায্য নিইনি, আমার মেজদার সাহায্য নিয়েছি। মানে আর্থিক ঝুঁকিটাও নিজেরাই নিয়েছিলেন? ঝুঁকিটাও নিজেরা নিয়েছি। কেমন থেকে গুণ, আমার নাম সুবল ঠান্ডা করবো। বৌদির কি হয়েছে? কে বলবে? পেটনি ভর করেছে। কি করে বুঝলে? ঢেঁড়স মতো কথা বলা তো, কেস দেখলে বুঝতে পারি। ওই গাছটায় একজোড়া বাস করে, বুড়োটা এখন গাছটায় রয়েছে আর বুড়িটাই ভেতরে শুয়ে দিয়েছে। খুব কাঁপাচ্ছিল, এখন কন্ট্রোল। ঝেঁটি আমি একেবারে এক ঝেঁটা দিয়ে একেবারে ওর দিয়েছি, আমাকে চেনে না। ঝেঁটি আমি ঝেঁটিয়ে। চলো, কোন নালে বসে আছে দেখি দেবে। ও সারা দুবার গাছতলায় যায়নি। আর তো পাবো না কোনোদিন। কেন পাবি না? কি করে পাবো বলো? পাবার কোনো রাস্তায় তো খোলা নেই, আর সব বন্ধ। কতবার ভেবেছি আত্মহত্যা করি, পারিনি। বাঁচার লোভটা যে বড্ড বেশি আমার। কি জ্বালা বলো তো, বেঁচেও মরণ, আবার মরতেও পারি না সালা। বুড়ি? No, impossible. This is most impractical, absurd ভাবনা চিন্তা। No, this is not absurd. তুমি যা খুশি ভাবতে পারো, কিন্তু আমরা মানতে পারছি না। কি মানতে পারছিস না? সীতাকে এখানে আবার? না, নাই, হয় না, ইম্পসিবল। কেন ইম্পসিবল? কারণ এটা একটা ভদ্র শিক্ষিত পরিবার। সমাজে এমন এমন লোকের সঙ্গে আমাদের মেলামেশা করতে হয় যে সেখানে সীতার মতো একটা একটা না না বরদা, অসম্ভব। তাছাড়া তোমার কোনো দায় দায়িত্ব না থাকতে পারে, কিন্তু আমাদের তো আছে। দেখো বরদা, তুমি বিয়ে থা করনি, কিন্তু আমাদের তো বউ আছে, ছেলে মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ নিয়ে তো আমরা ছেলে মানুষ করতে পারি না। হ্যাঁ রে, আমি 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 বিয়ে করিনি বলি কি আমার কোনো রেসপন্সিবিলিটি নেই? টুকাই, ঝিমলি, তোরা, উমা, জয়ন্তী, সীতার জন্য কি আমার? বরদা প্লিজ, জয়ন্তী আর বৌদির নামের সঙ্গে ওই নামটা আর উচ্চারণ করো না। কেন? কারণ প্রত্যেকদিন রঞ্জন বলে এক ভদ্রলোক ফোনে কি না বলছে। কি বলছে আমি শুনতে চাই। বলছে সীতা নাকি ওপার একজন নাম করা। বুঝেছি বুঝেছি, তোদের শিক্ষিত মুখে আটকাচ্ছে তাই না? সীতা মানে ওপারা লতা।
এই যে বাংলা ছবির এই যে পরিস্থিতি, তা আপনি দীর্ঘদিন ধরে অভিনয় করছেন, আপনারা যারা প্রবীণ অভিনেতা এবং এখনো সক্ষমভাবে অভিনয় করতে পারেন, তাদের কি কোনো দায় নেই আজকে টালিগঞ্জের এই অবস্থার জন্য? অবশ্যই আছে। সেটা কিভাবে আছে? আমরা দেখো, আমরা বলি, আমরা মুখে বলি যে এখন যে তোমরা আমাদের জিজ্ঞেস করো, মানুষ জিজ্ঞেস করেন আমাদের, আচ্ছা আপনারা যারা আছেন এই তো অমুক অমুক অমুকের পর তারপরে কি, হোয়াট নেক্সট, তারপর তার অভিনেতা নেই। আমরা বলি হ্যাঁ, এই যে ছবি হচ্ছে, ছবির মান নেমে গেছে, আপনারা কিছু করছেন না। আমরা বলি কি করবো, দেখুন ঠকবাজতে গা উজড় হয়ে যাবে, এই ছবিতে অভিনয় করলেন কারণ না করে কি করবো, আমার পেশা। এগুলো আমরা বলি। কিন্তু অলোক তুমি ভাবো, যদি আমরা সত্যি সত্যি যদি ভাবি যে আমরা যদি ঠিক করে আমরা যদি 5টা 7টা 8টা 10টা অভিনেতা, 5টা অভিনেত্রী মনে করি যে ভালো ছবি না হলে করব না, এই 5টা অভিনেত্রী 10টা অভিনেতা কিন্তু টালিগঞ্জ পাড়ার চেহারা পাল্টে দিতে পারে বলে আমি বিশ্বাস করি। একটা সামগ্রিক চাপ তো অন্তত তৈরি হবে। চাপ আমরা করবো না, ভালো ছবি করবো। আমরা 10টা লোক একসঙ্গে বললাম, 5টা লোক একসঙ্গে বললাম, করতে বাধ্য হবেন ইতিহাস আশ্রিত, এই সাহিত্য আশ্রিত ছবি করতে। এটা আপনি খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি আরেকটা দিলীপদা জিজ্ঞাসা আছে যে আপনি তো তখনও কাজ করেছেন টালিগঞ্জে, এখনো করেন, তো কাজের পরিবেশের কোনো তফাৎ আপনি নিশ্চয়ই লক্ষ্য করেন, এবং লক্ষ্য করলে কি ধরনের তফাৎ সেটা একটু বলুন। কি ধরনের তফাৎ কি জানো? তখন টালিগঞ্জ পাড়ায় এই যে বাতাস হাওয়াতে স্বপ্ন ভেসে বেড়াত, স্বপ্ন ভাসত। আর এই প্রতিষ্ঠিত পরিচালক মানিকদা, তপন সিংহ, মানিকদা মানে সত্যজিৎ রায়, অসিত সেন, আরেক মানিক, তপন সিংহ, তরুণ মজুমদার, কি আরো ধরো তোমার মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এরা সেই স্বপ্নগুলোকে নিয়ে ছবি করতেন। এখন টালিগঞ্জে যারা পরিচালনা করেন, যারা শিল্পীরা অভিনয় করেন, কেউ স্বপ্ন দেখেন না, স্বপ্ন কারো নেই। তো কি করে ভালো ছবিটা হবে? মানে আপনি বলছেন যে পরিবেশের মধ্যে স্বপ্ন ভঙ্গের ছবিটা ফুটে। এবং টালিগঞ্জ স্টুডিওতে আমি কি বলবো অলোক, আগে একটা স্টুডিওতে তুমি যদি যেতে বিকেল সকাল থেকে বিকেল পর্যন্ত যে কটা লোকের কাজ থাকতো তার বাইরে বোধহয় 5টা লোক স্টুডিওতে যেত, এবং গেলেও তারা ঘরে তার আপন ডিরেক্টরের ঘরে বসে কাজ করত। এখন ওটা বিকেল হলে একটা বাড়াবার জায়গা হয়, এই পরিবেশ ছিল না। বুঝতে সামগ্রিকভাবে কাজের পরিবেশটা নষ্ট হয়ে গেছে। আচ্ছা দিদি, আপনি স্বপ্নের কথা বলছিলেন, আমি সেই প্রসঙ্গে বলি যে আপনার কোনো ছবি দেখতে দেখতে মনে হয়েছে যে স্বপ্নের চরিত্র, যে এই চরিত্রটা করলে আমি করলে আমি আমার নিজের মতো করে করতে পারতাম, এরকম কি কোনো মনে হয়েছে কোনো ছবি দেখে? নিজের মতো মানে পরিচালকের মত, মানে পরিচালক যেমন চাইতেন সেইভাবে করতাম। হ্যাঁ, সেটা মানে ইদানিং মনে হয়। যেমন সেদিনকে দেখলাম, বহুদিন পর দেখলাম ছবিটা, তারপরে আমি তাকে ফোনও করেছিলাম পরিচালককে, পারমিতার একদিন, অপর্ণার রিনার ছবিটা দেখে আমার সৌমিত্র যে চরিত্রটা করেছে সেটা দেখে মনে হলো আমি যদি করতাম আরে ভালো হতো, তো আমিও তো করতে পারতাম, এটা মনে হচ্ছে। আচ্ছা দিদি, আরেকটা ব্যাপার, আপনি তো সিনেমায় অভিনয় করেছেন, আপনি নাটকে অভিনয় করেছেন, মানে পেশাদারি মঞ্চে অভিনয় করেছেন, যাত্রাতে অভিনয় করেছেন। আমার একটা জিনিস জিজ্ঞাসা আছে যে পেশাদারি মঞ্চে আপনি যখন অভিনয় করছিলেন তখন সম্ভবত আসামি হাজির নাটক চলাকালীন মাঝপথে আপনি সেই নাটক থেকে সরে গিয়েছিলেন, কেন? সেটা আসামি হাজির যখন হয় তার আগে চৌরঙ্গি হয়েছিল, চৌরঙ্গিতে ক্যাবারে ডান্স ছিল, তো সেটা থাকতেই পারে, সেটা সেই সাবজেক্টের উপরে, কন্টেন্টের উপরে ক্যাবারে ডান্স থাকতেই পারে, থাকা দরকার। কিন্তু আসামি হাজিরে যখন ক্যাবারে ডান্স আনলেন তখন মনে হলো এটা ঠিক না, এটা উপন্যাসের বাইরে গিয়ে, এর বাইরে গিয়ে, কনসেপ্টের বাইরে গিয়ে কাজ করছেন। এবং তারপর আমার বড়দা একটা বিজ্ঞাপন দেখে বলেছিলেন যে তুমি কোনো ব্রথেলের সঙ্গে যুক্ত আছো এবং তার টাকা কি আমার ঘরে আসে,
যদি আসে তাহলে ওই টাকার ঘরে আনবে না। তারপর আমি আমার মনে হয় যে সত্যি কথাই এই যেটা হচ্ছে সেটা ব্রথেল ছাড়া আর কিছু নয়। আমি প্রযোজককে বলি যে আমি আর কাজ করব না। তার মানে একটা স্থূলতা আপনাকে পীড়িত করেছিল, যেটা নাটকের সঙ্গে একেবারেই বাঞ্ছনীয় নয়, সেই প্রতিবাদী আপনি চলে এসেছিলেন। দিলীপদা, অপর্ণা সেনের কথায় আর একটা প্রসঙ্গ খুব অবধারিতভাবে মনে পড়ে যাচ্ছে। আপনার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছবি অমৃতকুম্ভের সন্ধানে, এই ধরনের একটা বিষয় নির্বাচনের ক্ষেত্রে আবার সেই ঝুঁকির কথাই বলতে হয়, যথেষ্ট ঝুঁকি আছে। এবং আমি জানতে চাইছি যে এই উপন্যাসটা আপনি কেন ছবির জন্য বেছে নিলেন, এবং একটু আমাদের বলুন যে কুম্ভ মেলার মতো ওই রকম অসম্ভব লক্ষ লক্ষ মানুষের ভিড়ের জায়গায় গিয়ে আপনি কিভাবে এই ছবিটার কাজ শেষ করতে পেরেছিলেন এবং কি অভিজ্ঞতা হয়েছিল আপনার? অভিজ্ঞতা তো বিস্তর হয়েছিল। আসলে এই গল্পটা বাছার পেছনে একটা ব্যাপার ছিল যে অভিনেত্রী সংঘ এই ছবিটা প্রযোজনা করেছিল, এবং অভিনেত্রী সংঘের রুচি, তার ভাবনা, মানুষ যে মানুষেরা আমরা ছিলাম আছি তাদের ভাবনা সঙ্গে মেলে এই সাবজেক্ট, এই ধরনের সাবজেক্ট আর কি বলে আমার মনে হয়েছিল। আমি ভানুদাকে বলি যে এই গল্পগুলো সমরেশের বা কালকুটের। তো প্রথমে ঠিক হয় কোথায় পাবো তারে, তারপর কোথায় পাবো তারে আমার মনে হয়েছিল কতগুলো অসুবিধা আছে ছবির দিক থেকে। তারপরে আমি সাজেস্ট করি যে অমৃতকুম্ভের সন্ধানে। ভানুদা, অনুপ এদের এবং সৌমিত্র এদের ভালো লাগে, এবং আমাকে ইচ্ছে ছিল সমরেশের আমি ওই চরিত্রটা মানে কালকুটের চরিত্রটা আমি করি। আমি বললাম যে না, ক্যামেরার পেছনে থাকলে আর এত বড় সাবজেক্ট যে বিশাল লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে নিয়ে করা, আমি ক্যামেরার সামনে থাকবো না, ক্যামেরার পেছনে থাকবো।